মূলত 17/5/25 ইংরেজি তারিখে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার পূর্বে আমি মোহাম্মদ খুরশেদ আলম আমাদেরই এক জুনিয়র কলিগের মামলা শুনানির জন্য বিজ্ঞ সিজেএম আদালতের 703 নং কক্ষের এজলাসে জুনায়েদ সাহেবের কোর্টে জুনায়েদ সাহেবের আদালতে যায় এবং কেরানীগঞ্জ থানা মামলা নং 8/5/25 ধারা 143, 448, 325, 354, 379, 385, 407, 307, 506 পেনাল কোড মামলার জামিন শুনানি করি। এখানে উল্লেখ্য 379, 385 এবং 307 ছাড়া বাকি সকল ধারা ছিল জামিনযোগ্য। জামিন শুনানিকালে আমি উল্লেখ করি যে আসামি বয়স্ক স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছিল। মামলার বাদী এবং আসামির মধ্যে সিভিল মামলা বিদ্যমান। অত্র মামলার সেম ফুটিংয়ের 3, 4 এবং 5 নম্বর আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করিয়া জামিন লাভ করে। আমার আসামি আজ 5 দিন যাবৎ জেল হাজতে আছে এবং আসামি বয়স্ক ও অসুস্থ। তাছাড়াও মহামান্য উচ্চ আদালতের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সহ আসামি জামিনে থাকিলে অন্য আসামি জামিন পাওয়ার হকদার মর্মে উল্লেখ আমি করি। আমি এটাও বলি যে 35 DLR এপিলেট ডিভিশন পেজ নাম্বার 279 সেখানে বলা আছে যে কু-21 জামিন থাকলে এবং সহ আসামি যদি একই ফুটিংয়ের হয়ে থাকে, যদি কোনো ধরনের ব্যর্থ না হয়, সেম ফুটিং হয়, তাহলে সেও জামিন পাবে, জামিন পাওয়ার হকদার। এবং আমি আরও উল্লেখ করি যে এখানে আপনার এই এজাহার আপনারা পড়তেছেন, দেখেন বলতেছে যে এই এজাহারে 10 জন আসামি আছে এবং সাথে আরও 70-80 জন। সেখানে এই আসামিদের সম্পর্কে এই এজাহারে কোথাও স্পেসিফিক এলিগেশন নাই। নন বলিউড সেকশনের ব্যাপারে লাম এলিগেশন, কমন এলিগেশন। অতএব তারা জামিন পেলে আমরাও জামিন পাওয়ার হকদার। এবং এইটাও আমি উল্লেখ করি এবং ফিরিস্তি সহকারে আমি দেই যে এখানে এই বিষয়ে 13% জমির ব্যাপারে যেটা বলছে বিরোধ আছে, এই বিরোধের নিষ্পত্তির জন্য এখানে আমাদের জেলা ও দায়রা আদালতে উভয় পক্ষের মধ্যে সিভিল মামলা বিদ্যমান আছে। সিভিল মামলা বিদ্যমান থাকলে এটা হবে না, এইটা আমি এখানে বলা আছে। এবং এইগুলি বলার পরও যখন জামিন আবেদন নামঞ্জুর করলো, আমরা মাস আবলাজ বলিয়া এজলাস পক্ষ ত্যাগ করিলাম। কিন্তু বিজ্ঞ আদালত সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরওকে উদ্দেশ্য করিয়া বলিতে থাকেন যে আপনি কি আইনজীবীদের ভয় পান? বিএনপি আইনজীবীদের ভয় পাওয়ার কি আছে? বিএনপির আইনজীবীরা আপনার কি করবে? তখন আমি বিজ্ঞ আদালতকে বললাম, স্যার আমরা চলে যাচ্ছিলাম এবং পরেও আপনি এইরকম করতেছেন। এই মামলায় আপনাকে যে সিভিল মামলা ফিরিস্তির মাধ্যমে দাখিল করিলাম সেটা আপনি পরেও দেখেন নাই। এছাড়াও একই ঘটনা নিয়ে 2 জন বাদী 2টি মামলা দায়ের কিভাবে হয় বলে আমি এজলাস কক্ষ ত্যাগ করি। এবং আমার জুনিয়র অ্যাডভোকেট বন্ধুরা স্যারকে অনেকভাবে অনুরোধ করেন যে মামলাটি আগামীকাল রাখার জন্য। এত কিছু পরও বিজ্ঞ বিচারক তার সিদ্ধান্তে অটুট থাকেন এবং স্বল্প বিরতি দিয়া খাস কামরায় যান এবং পুনরায় আদালতে উঠিয়া বিচার কার্য পরিচালনা করেন। এর কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম যে অত্র আদালতের ভিডিও চিত্র যা সম্পূর্ণ আইন ও নীতি বহির্ভূত তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণরূপে আইনের বিষয়ে ভুল বার্তা দিচ্ছে। ইহাতে প্রতীয়মান হয় যে বিজ্ঞ আদালত উদ্দেশ্য প্রণীতভাবে এজলাসের সম্পূর্ণ ভিডিও না করে খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বার ও বেঞ্চের মাধ্যমে সম্পর্কের অবনতি করার চেষ্টায় লিপ্ত আছেন। উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ ভিডিও ধারণ করিয়া প্রচার করা হইলে বিজ্ঞ আদালত যে আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করিয়াছেন তাহা প্রকাশ পাইত। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিজ্ঞ বিচারক আইনজীবী সমিতিকে না জানিয়ে একতরফাভাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যে বিবৃতি দেওয়া হইয়াছে তাহা উদ্দেশ্যপ্রণীত এবং বিজ্ঞ বিচারক আইনজীবী সমিতির সাথে আলোচনা না করে বাংলাদেশ বার কাউন্সিলে যে মিথ্যা অভিযোগ দাখিল করেছেন তাহা নিন্দনীয়। এছাড়া জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাধারণ সম্পাদক বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে
বিচার বিভাগ গণতন্ত্রকামী আসামিদের জেল হাজতে রাখার সমস্ত নির্দেশনা প্রদানকারী বলে সর্বজন বিদিত। ও আমরা শুনেছি তাহার আপন ভাই যশোরের যুবলীগ নেতা এবং তার ভাই বৈষম্য বিরোধী মামলায় এজাহারভুক্ত আসামি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্র বিজ্ঞ বিচারক ইতিপূর্বে অনেক অবিচার সুলভ আচরণ আমাদের আইনজীবী এবং ভাই বোনদের সাথে করিয়াছে, যাহা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি। সিআর মামলা নং 647/2025 ধারা এনআই অ্যাক্টের 138 ধারা। এই মামলার 200 ধারায় জবানবন্দি না গ্রহণ করিয়া আগেই উল্লেখ করেন তদন্তে দিব। তখন তদন্তের কথা শুনিয়া মামলার নিয়োজিত বিজ্ঞ কৌশলী নার্গিস পারভিন মুক্তি বলেন, স্যার আমার মামলা ফেরত নিব। তখন উক্ত বিচারক বাদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি স্বাক্ষর না করিলে আপনাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তখন বিজ্ঞ কৌশলী নার্গিস পারভিন মুক্তি বিজ্ঞ বিচারককে উদ্দেশ্য করে বলেন, স্যার আমার ক্লায়েন্ট তো এখন পর্যন্ত জবানবন্দি প্রদান করে নাই। বিজ্ঞ কৌশলী আরও উল্লেখ করেন যে, স্যার আমি মামলাই করব না। তখন বিজ্ঞ বিচারিক বাদীর চেকের উপর সিল মারিয়া বলে যে, আমার বিষয়ে সিজেএম সাহেব শুধু প্রশাসনিক বিষয় দেখবে, আর কোনো বিষয়ে সে আমার উপর তার কোনো অথরিটি নাই। তাছাড়াও বিজ্ঞ বিচারক নিজ হাতে মোবাইল দিয়া আমাদের বিজ্ঞ কৌশলীর নার্গিস পারভিন মুক্তির ভিডিও ধারণ করেন। এছাড়াও অত্র বিজ্ঞ বিচারক আমাদের ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান দীপুকে তার নিজের ফেসবুকে আইডি থেকে সন্ত্রাসী আইনজীবী হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস পোস্ট করেন, যেটা ইতিমধ্যে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এছাড়াও অত্র বিজ্ঞ বিচারক আমাদের ঢাকা বারের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ বেগম শিরিনকে চরমভাবে লাঞ্ছিত করেন। এমনকি সাধারণ আইনজীবীবৃন্দ তাহার এক পাশে মামলা শুনানি করার সময় প্রায়শই বিব্রত বোধ করেন এবং তাহার দ্বারা লাঞ্ছিত হয়। এত ঘটনার পর আমরা বার ও বেঞ্চের সম্পর্কে এবং বিচার বিভাগের মর্যাদা সমুন্ন রাখার জন্য সর্বোচ্চ ধৈর্য ধারণ করিয়াছি এবং ভবিষ্যতেও দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো ত্যাগ করে হলেও বিচারের বিরাজমান এখনও পরিস্থিতির সুন্দর অবসানের প্রচেষ্টায় কাজ করে যাব।